আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। অপারেশন সিঁদুরের নিহত সেনাদের পরিচয় প্রকাশ করল ভারত। দেশ জুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কড়া বার্তা। জব্দকৃত অর্থের ব্যবহার নিয়ে ট্রাম্পের বক্তব্য নাকচ ইরানের। উত্তর কোরিয়ার বড় ধরনের অস্ত্র পরীক্ষা, পাল্টা পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার। এক রাতে ইউক্রেনের 660টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। লেবানন, গাজা, সিরিয়া থেকে সরবে না ইসরায়েলি বাহিনী, বললেন নেতানিয়াহু। শর্তহীনভাবে লেবানন ছাড়তে বললেন হিজবুল্লাহ প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গত বছরের মে মাসে পাকিস্তানের সঙ্গে 4 দিনের এক সামরিক সংঘাতের ঘটনায় নিহত নিজেদের 6 সেনার নাম প্রকাশ করেছে ভারত। ওই 4 দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে দেশটির সেনাবাহিনীর 5 সদস্য এবং বিমান বাহিনীর 1 সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হন। শুক্রবার এই সদস্যদের নাম ও পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নিহত এই 6 সেনা সদস্যের নাম ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে স্থায়ীভাবে খোদাই করে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে। নিহত সেনা সদস্যরা হলেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরালী নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। ক্রমবর্ধমান ইসলামিকীকরণ ঠেকাতে দেশ জুড়ে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। ইউরোপের স্কন্ডিনেভিয়া অঞ্চলের এই দেশটির অভিবাসন মন্ত্রী মর্তেন ভোটস্কোপ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। ভোটস্কোপ বলেছেন, ক্রমবর্ধমান ইসলামিকীকরণ ডেনমার্কের জনপরিসরের অনেকটা অংশ দখল করে নিচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা 5% ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমরা ডেনমার্কের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে। ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা যাওয়া উচিত নয়, রিৎজাউকে বললেন ভোটস্কোপ। সাক্ষাৎকারে ডেনমার্কের অভিবাসন মন্ত্রী বলেছেন, ডেনমার্ককে ইসলামিকীকরণে কোনো সুযোগ নেই। ডেনমার্কে ঘুরে বেড়ানোর সময় যদি আপনার মনে হয় যে আপনি ইসলামবাদদের কোনো উপশহরে এসে পড়েছেন, তাহলে খুব সমস্যা। এর আগে চলতি 2026 সালের শুরুর দিকে পার্লামেন্টে আইন পাশ করে দেশ জুড়ে মুখ ঢাকা, হিজাব, নেকাব নিষিদ্ধ করেছে ডেনমার্কের সরকার। ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা কার্যকর করতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA প্রধান রাফায়েল গ্রোসি। শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাটিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন IAEA এর মহাপরিচালক। তিনি বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক চুক্তিবিরতি চুক্তির মূল উদ্দেশ্য। গ্রসি বলেন, ইরান জানিয়েছে তাদের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়, কিন্তু বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যত দ্রুত সম্ভব আমাদের একটি অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা কার্যকর করতে হবে। তিনি আরো বলেন, IAEA এর কাজ কারো উদ্দেশ্য নিয়ে বিচার করা নয়, তবে কোনো বিষয় শুধু মৌখিক বক্তব্যের ভিত্তিতে মেনে নেওয়া সম্ভব নয়। আমাদের সব জায়গায় যাচাই করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের জন্য আমেরিকার কৃষি পণ্য কিনতে জব্দকৃত তহবিল ব্যবহার করার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। তার এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ইরান তার অবমুক্ত করা সম্পদ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য কিনবে, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র শুধু GMO, সোয়াবিন, ভাঙা প্রতিশ্রুতি এবং বাজে কথা রপ্তানি করে। ইরান জোর দিয়ে বলেছে, চুক্তি অনুযায়ী তাদের সম্পদ অবমুক্ত হওয়ার পর কিভাবে তা ব্যয় করা হবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে, যুক্তরাষ্ট্র নয়। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আলোচনাধীন এই চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের $12 বিলিয়ন জব্দকৃত তহবিল ছাড়তে এবং তেহরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করতে সম্মত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ সীমান্তকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন গত বৃহস্পতিবার এসব অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। তিনি দেশটিকে সর্বাত্মক ও ধ্বংসাত্মক আক্রমণাত্মক অবস্থান গ্রহণের আহ্বান জানান। শুক্রবার সিউল জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের জবাবে দক্ষিণ কোরিয়া ড্রোন যোদ্ধা বাহিনী গঠন করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শত্রুদের সবসময় অস্বস্তি ও ভয়ের মধ্যে রাখতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কিম তার বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তার মতে এটি যুদ্ধ প্রতিরোধের অন্যতম কৌশল। এর ফলে শত্রুরা আক্রমণের দুঃসাহস করবে না। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক হুমকির জবাবে তারা ড্রোনের সংখ্যা ও কার্যপাল্লা ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছে। প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ ব্যাক বলেন, সামরিক বাহিনী 5 লাখ ড্রোন যোদ্ধা প্রশিক্ষণের পরিকল্পনা করছে। এসব সেনা ড্রোনকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের মতো ব্যবহার করতে পারবেন। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এক রাতেই ইউক্রেন 660টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। এটি 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোনই ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজধানীর মস্কো, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজব সাগর সহ 1 ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন বলেন, রাজধানীমুখী অন্তত 47টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন। তবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তিনি দেননি। মস্কো থেকে প্রায় 180 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও বড় ধরনের ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। তিনি বলেন, শেচকিনো জেলার একটি বসতি এলাকায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক নারী আহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবানন, সিরিয়া ও গাজা সেনা প্রত্যাহার করা হবে না। দক্ষিণ ইসরায়েলে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন ততদিন সেখানে তাদের সেনাবাহিনী অবস্থান করবে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহারের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানগুলো ইসরায়েলের কৌশলগত অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দক্ষিণ লেবাননের বাফার জোন ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। তিনি বলেন, আমরা দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সরে যাব না। আমরা কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানগুলো ধরে রাখব এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন ততদিন সেখানেই থাকব। এদিকে ইসরায়েলকে অবশ্যই শর্তহীনভাবে লেবানন ত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। শুক্রবার সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি এই দাবি করেন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।